দেখো অ্যালজেব্রিক স্ট্রাকচার ব্যাপারটা কি হচ্ছে, আমরা প্রথমে বলি এই জায়গাটা কিন্তু খুব সাবধানে ট্যাকেল করতে হবে। এটা লিনিয়ার অ্যালজেব্রার পার্ট, ডিসক্রিট বলে যদিও। একটা সেট ধরো আছে, ধরো আমি এস দিয়ে ডিফাইন করলাম, একটা অপারেশন আছে, এটাকে ধরো ও বলছি। এখানে একটা অপারেশন না লিখে লিখি অ্যাটলিস্ট ওয়ান অপারেশন, মিনিমাম একটা অপারেশন রয়েছে, একের বেশি সংখ্যকও থাকতে পারে। এই যে স্ট্রাকচারটা দেখছো এস আর ও, এইটাকে আমরা একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার বলি। একটা সেট আর একটা অপারেশন। অপারেশন অনেক রকম হতে পারে, তোমাকে ডিফাইন করে দেবে। অপারেশন প্লাস হতে পারে, ইনটু হতে পারে, মাইনাস হতে পারে, ডিভিশন হতে পারে, বা এদের মধ্যে কম্বিনেশনও হতে পারে। মানে ধরো এরকম কিছু হয়তো ডিফাইন করলো এ ও বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি, এরকমও কিছু হতে পারে। মোটমাট যাই হোক না কেন তোমাকে ডিফাইন করে দেবে। এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা কিছু কিছু প্রপার্টি কখনো হোল্ড করে, কখনো করে না। প্রথম প্রপার্টি যেটা, সেটার নাম হচ্ছে তোমার ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিটা কীরকম, ডেফিনেশনটা means for all a comma b belongs to s যদি ইমপ্লাই করে a ও b belongs to s। means for all কথাটা খুব সিগনিফিকেন্ট, প্রত্যেক এবির জন্য। যেমন যদি তুমি একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার নাও, ন্যাচারাল নাম্বার আর ক্লাস, বলো তো এটা হোল্ড করবে কিনা? করবে তো। যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারকে প্লাস করলে ন্যাচারাল নাম্বার তৈরি হয়, তার মানে এটা হোল্ড করবে। আচ্ছা এবার বলো তো, তুমি এটা নিয়েছো, হ্যাঁ গিভেন সেট, তোমাকে বলে দেবে, করবে না। 2 থেকে 3কে মাইনাস করলে সেটা ন্যাচারাল নাম্বার হয় না, একটা না হলেই সেটা নট হোল্ড, তাহলে এটা করবে না। আচ্ছা এবার বলো তুমি, ধরো আর ডিভিশন, আর মানে সেট অফ রিয়েল নাম্বার, এটা হোল্ড করবে? শুধু একটা এন্ট্রির জন্য হোল্ড করবে না, সেটা হচ্ছে 0, শুধু এক জায়গাতে হোল্ড করবে না, সেটা হচ্ছে 0। মাইনাস রিয়েল নাম্বার হলে পড়বে, এটা কিন্তু হোল্ড করবে। রিয়েল নাম্বার সবাই, মাইনাস অপারেশন হলে রিয়েল নাম্বারগুলোর মধ্যে প্লাস অপারেশন, এরা কিন্তু সবাই ঠিক আছে। কি বলছে দেখি বলছেন, ও আচ্ছা তাহলে এটা তোমার কীভাবে হোল্ড করবে না? কেন করবে না বুঝেছো? শুধু 0-র জন্য। যদি আমি a/0 নিই, এইটা কিন্তু রিয়েল নাম্বার নয়, এটা আনডিফাইন্ড একটা কোয়ান্টিটি, তাহলে এটা গেল ক্লোজার প্রপার্টি। 2 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি।
অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কীরকম হয়, এ ও বি ও সি ইকুয়াল টু যদি এ ও বি ও সি হয়, তখন আমরা বলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এবার তাহলে তোমরা আমাকে বলো, যদি তুমি এরকম কিছু একটা নাও রিয়েল নাম্বার আর প্লাস, এটা অ্যাসোসিয়েটিভ হোল্ড করবে? করবে, কারণ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হয়, তাহলে এটা কিন্তু হোল্ড করবে। এবার বলো ধরো রিয়েল নাম্বার আর মাইনাস, এটা করবে? করবে না, কারণ এ মাইনাস বি মাইনাস সি যদি আমি নিই, এটা কিন্তু মোটেও এ মাইনাস বি মাইনাস সি হয় না, তাহলে এটা কিন্তু হোল্ড করবে না। যদি এটা নাও করবে, করবে, তাহলে এটাও কিন্তু হোল্ড করবে। যদি এটা নাও করবে, করবে না, তাহলে এটা নিলেও কিন্তু করবে না। এইবার একটা অন্যরকম অপারেশন নাও, ধরো তোমাকে দিল এ ও বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি, এটা হোল্ড করবে? এই ধরনের অপারেশন হোল্ড করবে কি করবে না যদি তুমি দেখতে চাও, তখন পুরো নিয়ে কাজ করতে হবে। ধরো এ ও বি ও সি, এটাকে আমরা কি লিখতে পারি, এ ও বি প্লাস সি মাইনাস বিসি। এটাকে আবার আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি মাইনাস বিসি মাইনাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস বিসি। বুঝলে তো? এ এটাকে বি বলে ভাবো, তাহলে কি হবে, এ প্লাস বি মাইনাস এ বি। এবার যদি তুমি ভাঙো তাহলে কি আসছে, এরকম আসছে। এইবার চিন্তা করো, যদি আমি এটা নিতাম, এটার মানে আমার কি হতো, তাহলে এটা আমার কি আসতো, তাহলে আমার দেখো এই একই আসছে। তাহলে বুঝো এটা এটা কিন্তু সমান হয়ে গেছে। তার মানে এটা কিন্তু হোল্ড করছে। তাহলে আমরা কি দেখলাম, যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে এটা। এটা ছিল 3 নাম্বার প্রপার্টি, 3 নাম্বার তো না, এটা হচ্ছে 2 নাম্বার প্রপার্টি। 3 নাম্বার প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। अगर स्टाइल कॉलर को निकाल के अपने सामने बैठे सीनियर पर सलाम दो तो मैं यहाँ काम नहीं करता। अच्छा ऐसा क्या, फिर तो तुम अपना मुंह बंद ही रखो। এই মিউট করো। ये बताओ तुम शाश्वत समय रेखा এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, কেসটা কীরকম ভালো করে দেখবে ডেফিনেশনটা। মিনস ফর অল এ বিলংস টু সেট there exist E belongs to set such that
এ ও ই ইকুয়াল টু ই ও এ ইকুয়াল টু এ হতে হবে, তখন এই ইটাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। কথাটার মানে বোঝো, সেটের প্রত্যেক কটা এ এর জন্য যদি আমরা একটা কে খুঁজে পাই, যে ইটা ক্যারেক্টারিস্টিক্স কি এ ও ই ও এ হচ্ছে, তখন এই ইটাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। প্রত্যেকটা সেটের জন্য। যেমন ধরো তোমাকে বললো রিয়েল নাম্বার আর প্লাস, এখানে আইডেন্টিটি কি হবে বলো? 0, কারণ তুমি যদি a প্লাস 0 নাও বা 0 প্লাস এ নাও, এ ব্যাক করে আসবে, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আইডেন্টিটি। আর 0 দেখো বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এটা এই স্ট্রাকচারটাতে আইডেন্টিটির অস্তিত্ব আছে। এবার তোমরা বলো, ধরো আর মাল্টিপ্লিকেশন, এবার বলো আর ডিভিশন, বলো আমি যা ডেফিনেশন লিখিয়েছি, অস্তিত্ব নেই। কেন কি এ ডিভাইডেড বাই 1 হয়তো এ হচ্ছে, কিন্তু 1 ডিভাইডেড বাই এ কিন্তু এ হচ্ছে না। অ্যাকচুয়ালি এই আইডেন্টিটিটাকে আমরা বলি রাইট আইডেন্টিটি, এই আইডেন্টিটিটাকে আমরা বলি লেফট আইডেন্টিটি। রাইট আর লেফট বোথ থাকলে তখন আমরা বলি আইডেন্টিটির অস্তিত্ব আছে। ওই নাম্বারটাই হতে পারে না, সেম ইটা বলো ওই নাম্বারটাই ই হতে পারে না। কোন নাম্বারটা বলো? মানে আরটাকে যে নাম্বার না হবে সেই নাম্বারটা যদি আরেকটা ই হয় তাহলে তো অস্তিত্ব চলে আসবে। তাহলে এটার ক্ষেত্রে আইডেন্টিটির কোনো অস্তিত্ব নেই, এটার ক্ষেত্রে আইডেন্টিটির কোনো অস্তিত্ব নেই। তাহলে এটা হলো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। 4 নাম্বার হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্সেস। দেখো আগেরটার ক্ষেত্রে এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু প্লুরাল নাম্বার। ডেফিনেশনটা বলি তাহলে বুঝতে পারবে। মিনস ফর অল এ বিলংস টু এস মানে সেট, দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু এস such that a o a inverse equal to a inverse o a equal to e হবে। প্রত্যেকটা a এর জন্য আমরা একটা ইনভার্স পাবো, যার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর সাথে ইনভার্সকে অপারেশন করলে যা আসবে, এই ইনভার্সের সাথে এইকে অপারেশন করলেও তাই হবে, দুটোই কী হবে? ই হবে। যেমন ধরো রিয়েল নাম্বার নিয়েছো আর প্লাস নিয়েছো, তাহলে আইডেন্টিটি আমরা একটু আগে দেখেছি 0, এটা আমরা দেখেছি। এইবার তোমরা বলো 2 এর ইনভার্স কত হবে? ভেবে বলো। আর প্লাস অ্যালজেব্রিক স্ট্রাকচারটা আছে, আইডেন্টিটি তো বোঝা যাচ্ছে 0, কারণ a প্লাস 0, 0 প্লাস a ইকুয়াল টু a। আমি প্রশ্ন করেছি এই স্ট্রাকচারটাতে 2 এর ইনভার্স কত? -2 না? ভাবো কেন
2 এর সাথে যদি -2 কে অপারেশন করো বা -2 এর সাথে যদি 2 কে অপারেশন করো তাহলে 0 ব্যাক করছে, 0 ইজ দ্য আইডেন্টিটি। তারপরে এর ইনভার্স তো এটা হচ্ছে, তাহলে 2 এর ইনভার্স কত? -2। তোমরা এতদিন পর্যন্ত যেটা জানতে সেটা ছিল রিয়েল নাম্বার আর মাল্টিপ্লিকেশন। সেক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে 1 হতো, সেক্ষেত্রে 2 এর ইনভার্স হচ্ছে হাফ হতো, কারণ 2 এর সাথে হাফকে মাল্টিপ্লাই করাও যায়, হাফের সাথে 2 কে করাও তাই। বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা কথা বলার আছে, প্রত্যেক কটা সেটের প্রত্যেক কটা এলিমেন্টের ইনভার্সের এক্সিস্টেন্স থাকতে হবে, তবেই কিন্তু আমরা বলবো ইনভার্সেস এক্সিস্ট। সেটের আন্ডারে প্রত্যেক কটা এলিমেন্টের ইনভার্সের অস্তিত্ব থাকতে হবে। তাহলে তোমরা বলো, ধরো আর এই স্ট্রাকচারটাই, এই স্ট্রাকচারটাতে কি সব এলিমেন্টের ইনভার্স আছে? এটাতে কোনটার নেই? 0 নেই, কারণ 0-র সাথে আমি কাউকে মাল্টিপ্লাই করে 1-কে ব্যাক করাতে পারবো না। তার মানে 0 ইনভার্স কিন্তু ডাজ নট এক্সিস্ট। তার মানে আমরা বলবো এই স্ট্রাকচারটার কোনো একটা যদি অস্তিত্ব না থাকে তাহলে আমরা বলবো ইনভার্সেস ডাজ নট এক্সিস্ট। কিন্তু অন্য কিছু গুণ করলে তো 1 আসে না, শুধু 1/2 ছাড়া। 0-র সাথে তুমি বলো কিছুকে গুণ করে 1 আনতে পারবে কিনা? না, 0 না, 2 এর সাথে অন্য কিছু গুণ করতে হবে, তাও 3, 4, 0-র সাথে অন্য কিছু গুণ করলে তো 0ই হবে। 0 না স্যার, মানে যদি 2 ইনভার্স থাকে, 2 2 ইনভার্স হবে, যদি 2 এর সঙ্গে অন্য 2 এর ইনভার্স আছে তো, 2 এর ইনভার্স 1-এর 2, 2 এর সাথে 1-এর 2 গুণ করলে তো 1 আসছে। কিন্তু যেটা বলে যে কোনো একটা এলিমেন্টের জন্য ম্যাচ না হলে সেটা ইনভার্স হবে না। মানে 0-র ইনভার্স নেই, মানে আমরা বলবো গোটা স্ট্রাকচারই ইনভার্স নেই। অন্যগুলো থাকুক না থাকুক আমার দেখার দরকার নেই, থাকলে সবকটারই থাকতে হবে। পৃথিবীতে যত ক্যারেক্টারিস্টিক্স আছে ম্যাথামেটিক্সে, সব ক্যারেক্টারিস্টিক্স সবারই জন্য অ্যাপ্লিকেবল হলে তবেই আমরা বলবো অ্যাপ্লিকেবল। বুঝতে পেরেছো? সবারই জন্য যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে অ্যাপ্লিকেবল নয়, আর যদি কখনো অ্যাপ্লিকেবল হচ্ছে কখনো অ্যাপ্লিকেবল হচ্ছে না তখনও অ্যাপ্লিকেবল নয়। তাহলে এখানে আমরা কি বলবো? ইনভার্সেস ডাজ নট এক্সিস্ট। এইবার আর একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, সবচেয়ে এলিমেন্টারি প্রপার্টি এটা। কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে এ ও বি ইকুয়াল টু যদি বি ও এ হয়, তাহলে বলো এই স্ট্রাকচারটাতে হোল্ড করবে না করবে না? করবে। এই স্ট্রাকচারটাতে করবে না। তাহলে এই প্রপার্টিটার নাম হচ্ছে তোমার কমিউটেটিভ প্রপার্টি, এ ও বি ইকুয়াল টু যদি বি ও এ হয়। পেয়ে গেলাম। এইবার এই যে এতগুলো কটা হলো? 5টা হলো মনে হয় না? এই যে 5টা, হ্যাঁ বলো। বলছি ওই আগের যেটা মানে এক্সিস্টেন্স অফ ইনভার্সেস এর যে লাস্ট স্ট্রাকচারটা, ওটার পুরোটারই ইনভার্স ডাজ নট এক্সিস্ট তো? হ্যাঁ, ডাজ নট এক্সিস্ট। মানে 0 হলো না বলেই পুরোটাই না হ্যাঁ। নট এক্সিস্ট। কোনো একটার যদি না হয় তাহলে আমরা বলবো অস্তিত্ব নেই, কোনো একটার যদি না হয়। ঠিক আছে। এইবার এসো
একদম প্রথম প্রপার্টিটা কী ছিল? একদম প্রথম প্রপার্টিটা ছিল দেখো ক্লোজার। ক্লোজার প্রপার্টি যদি হোল্ড করে, এই যে অপারেশনটা দেখছো, এই অপারেশনটাকে আমরা বাইনারি বলি। ক্লোজার প্রপার্টি যদি হোল্ড করে তখন অপারেশনটাকে আমরা বলি বাইনারি অপারেশন। এইবার এসো, এগুলোর ধাপে ধাপে নাম আছে। ধরো ক্লোজার, ক্লোজার যদি হোল্ড করে, স্ট্রাকচারটা কি ছিল? এসআরও। ক্লোজার যদি হোল্ড করে, সেই স্ট্রাকচারগুলোকে আমরা বলে থাকি গ্রুপয়েড। ক্লোজারের সাথে যদি অ্যাসোসিয়েটিভও হোল্ড করে, সেই স্ট্রাকচারকে আমরা বলবো সেমি গ্রুপ। ক্লোজার অ্যাসোসিয়েটিভ তার সাথে যদি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি থাকে, তখন সেগুলোকে আমরা বলবো মনোয়েড। এর সাথে সব প্লাস প্লাস দিয়ে লিখছি দেখো, এর সাথে যদি এক্সিস্টেন্স অফ ইনভার্সেস থাকে, তখন সেটাকে আমরা বলবো গ্রুপ। তাহলে গ্রুপ গ্রুপ করতে দিলে 4টে প্রপার্টি দেখাতে হবে। এর সাথে যদি কমিউটেটিভ প্রপার্টি আবার হোল্ড করে, তখন তাকে বলবো অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। পরীক্ষাতে 2 ধরনের কোশ্চেন থাকবে, আমি আলোচনা করব এখন। সেই কোশ্চেনগুলোকে সলভ করতে গেলে একটা জিনিস আমাকে জানতে হবে, অপারেশন টেবিল ব্যাপারটা কি, বা কম্পোজিশন টেবিলও বলে। এখন আমরা ওটা নিয়ে আলোচনা করব। ধরো তোমাকে একটা সেট দিয়েছে, ধরো এরকম একটা সেট দিয়েছে 0 1 2 3 4। অপারেশনটা এরকম দিয়েছে এ ও বি ইকুয়াল টু এ প্লাস বি মডিউলো 5। এই অপারেশনটাকে ইউনিভার্সালি এভাবেও ডিফাইন করা হয়, মানে এভাবেও অনেকে লেখে। এটার মানে হচ্ছে মডুলো 5 কথাটার মানে হচ্ছে, হ্যাঁ, মডুলো অপারেশনটার মানে হচ্ছে যে ধরো যদি আমি এ অপারেশন বি করি, ধরো আমি
যদি 2+3 করি, এখানে 5 আছে অপারেশনটা, এটা করলে অ্যাকচুয়ালি কত হবে? 0 হবে, 5 হবে তো নর্মাল প্লাস করলে। 5কে এবার, যেহেতু এখানে মডুলো 5 আছে, 5কে এবার 5 দিয়ে ভাগ করো, ডিভাইড করলে দেখো রিমাইন্ডার কত আসছে, তাহলে এটার মানে হচ্ছে 0। সাপোজ যদি তুমি করতে এরকম, ধরো 2+4, তাহলে কি হতো? এটা তো 6 হতো। 6কে আবার 5 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার, তাহলে এটা হতো 1। তাহলে কোথাও এটাকে আমরা বলে থাকি অ্যাডিটিভ মডুলও বলি, এটাকে আমরা বলে থাকি অ্যাডিটিভ মডুলও। আবার যদি তোমাকে অপারেশনটাকে এভাবে ডিফাইন করতো, এ ও বি ইকুয়াল টু এ বি মডুলো 5, এটাকে এভাবেও লেখে, এটাকে আমরা বলতাম মাল্টিপ্লিকেটিভ মডুলো। মনে রাখবে, যে জিনিসটা এখানে থাকবে, এখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করেই রিমাইন্ডারটা নিতে হবে। যদি এখানে 6 থাকতো, তাহলে 6 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা কাউন্ট করতে হবে। এইবার তোমাকে বললো, চেক করতে বললো, এই স্ট্রাকচারটা, এই সেট আর এই অপারেশন, এই যে স্ট্রাকচারটা, এটা গ্রুপ কিনা, চেক করতে বললো। যখন দেখবে এই সেটটা, এগুলো একটা ফাইনাইট সেট, একটা ফাইনাইট সেট যদি হয়, তখন একটা অপারেশন টেবিল তৈরি করতে হবে। কীভাবে অপারেশন টেবিলটা আমি দেখো করবো, যে কোনো অর্ডারে লিখবে। এখানে অপারেশনটাকে লিখব, এইখানে রেজাল্টগুলোকে লিখব। তাহলে 1 আর 1 কত? 2, 3, 4, 1, 5 যেই হলো 0 হয়ে গেল। 3, 4, 5 0, 2, 6, 1, 4, 5 0, 6, 1, 3, 2, 1। বলো, ওটা কোনো ব্যাপার না, তুমি তোমার খুশির মতো লেখো, যেখানে খুশি লেখো। এই যে টেবিলটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা অপারেশন টেবিল বলি। এবার আমরা কি করব, প্রথম প্রপার্টি কি ছিল? ক্লোজার। তুমি দেখবে এখানে এমন কোনো এলিমেন্ট আছে কিনা, যেটা এই সেটের বাইরে আছে। নেই। এখানে সব এলিমেন্টই এর মধ্যেই লিমিটেড, তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। এইবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি চেক করব। কীভাবে চেক করব? ধরো আমি যে কোনো 3টেকে ধরো অ্যাব্রাবলি নিচ্ছি, এ ও বি ও সি। যদি আমি নিই, এটা কত আসছে দেখো, 4 আর 3 7, 2, 2 আর 2 4,
আবার যদি আমি এটাকে নিতাম, তাহলে 2 এর 3 এ 5 মানে 0 আসতো। ম্যাচ করছে র্যান্ডাম। তাহলে অ্যাসোসিয়েটিভিটি হোল্ডস। অ্যাসোসিয়েটিভের গল্প হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? এবারে আমরা চেক করব আইডেন্টিটির অস্তিত্ব আছে কিনা। আইডেন্টিটির অস্তিত্ব দেখার টেকনিক হচ্ছে এই অর্ডারটা, দেখো একটা জিনিস, এইটা আর এইটা আমি সেম অর্ডারে লিখেছি, তুমিও তাই লিখবে। এটা আগে কিছু করার জন্য কিছু এসে যাবে না, কিন্তু এখানে যে অর্ডার লিখবে এখানেও সেম অর্ডার লিখবে। এই অর্ডারটাকে এখানে দেখবে কোথায় রো কলমে ব্যাক করেছে। করেছে তো, সেম অর্ডার ব্যাক করেছে। দেখবে এরা দুজনে সেম জিনিসে টার্মিনেট করছে কিনা। দেখো এটাও 0-র দিকে টার্মিনেট করেছে, এটাও 0-র দিকে টার্মিনেট করেছে, তার মানে আইডেন্টিটি এলিমেন্ট ওটাই, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0। আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব আছেই, অ্যান্ড ওটা হচ্ছে কত? 0। তাহলে আমরা বলতে পারছি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট, আর সেটা কত? সেটা হচ্ছে তোমার 0। তাহলে আইডেন্টিটির গল্প হয়ে গেল। এইবার আমরা দেখব সবকটা এলিমেন্টের ইনভার্স আছে কিনা। ধরো প্রথমে আমি দেখতে চাই 1 এর ইনভার্স আছে কিনা। তুমি দেখবে 1 কোথায় আছে? এখানে আছে। এই রোটাকে ফলো করো। এই রোতে আইডেন্টিটি কোথায় আছে সেটার দিকে তাকাও। এখানে আইডেন্টিটি আছে, এর মাথায় কে আছে? 4। তাহলে 1 এর ইনভার্স হচ্ছে 4। ধরো 2 এর ইনভার্স বার করছো, এই রোটাকে ফলো আপ করো। এখানে আইডেন্টিটি, এর মাথায় কে আছে? 3। তাহলে 2 এর ইনভার্স হচ্ছে 3। তাহলে 3 এর ইনভার্স দেখো নিশ্চয়ই 2 হবে। 3 এর ইনভার্স মানে দেখো এখানে, এখানে এটা আছে, এর মাথায় কে আছে? 2। মানে দেখতে পাচ্ছ, এটার ইনভার্স যদি এটা হয় তাহলে এটার ইনভার্স এটাই হবে। 4 এর ইনভার্স, 4 এর ইনভার্স 1 হচ্ছে, আর 0 এর ইনভার্স 0 হচ্ছে। তাহলে প্রত্যেক কটা এলিমেন্টের কিন্তু ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে ইনভার্সেস এক্সিস্ট। প্রত্যেক কটা এলিমেন্টের কিন্তু ইনভার্সের অস্তিত্ব আছে। পেলাম। লাস্ট প্রপার্টি কি ছিল? লাস্ট প্রপার্টি এই যে 2 এর ইনভার্স যদি 3 হয় তাহলে 3 এর ইনভার্স 2 হবে। ঠিক আছে। লাস্ট হচ্ছে কমিউটেটিভ। তাহলে আমরা চেক করব কমিউটেটিভ আছে কিনা। কিভাবে চেক করবে? এই ডায়াগোনালটাকে বাদ দিয়ে দাও, ডায়াগোনালের রেসপেক্টে দেখো সিমেট্রিক্যাল কিনা। মানে এখানে যা আছে এখানেও দেখো সেই আছে, এখানে যে রয়েছে এখানেও সেই আছে, এখানে যে রয়েছে এখানেও সেই আছে, এখানে যে রয়েছে এখানেও সেই আছে। তার মানে কমিউটেটিভ। আবার দেখো এখানে যে রয়েছে এখানেও সেই আছে, এখানে যে রয়েছে এখানেও সেই আছে,
এখানে যে রয়েছে এখানেও সেই আছে, এখানে যে রয়েছে এখানেও সেই আছে। তার মানে সিমেট্রিক অ্যাবাউট দ্য ডায়াগোনাল। মোদ্দা কথায় এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, দেখো এটাই ব্যাক করছে। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে এটা কমিউটেটিভ, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তাহলে সিন্স যে কোনো একটা ডায়াগোনাল দেখতে হবে ওটাতে same যে কোনো একটা না, এই ডায়াগোনালটাই একটাই তো ডায়াগোনাল থাকে, এটাকে ডায়াগোনাল বলি না আমরা, এইটাই ডায়াগোনাল, বুঝেছো? তাহলে যেহেতু সিমেট্রিক অ্যাবাউট দ্য ডায়াগোনাল, therefore commutative. পেলাম? তাহলে চিন্তা করো, এটা সবকটা প্রপার্টি হোল্ড করেছে, তাহলে অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এই অপারেশন টেবিল কখন আমরা করব? যখন সেটটা একটা হচ্ছে তোমার ফাইনাইট সেট। এবার এসো তুমি বলতে পারো তাহলে ইনফাইনাইট সেট হলে কি করবো? তাহলে সেরকম আমরা একটা ইনস্ট্যান্স নিই। ধরো এরকম একটা ইনস্ট্যান্স নিচ্ছি, রিয়েল নাম্বার আর অপারেশন দিয়েছে। অপারেশনটাকে ডিফাইন করেছে এভাবে, এ ও বি ইকুয়াল টু এ প্লাস বি রুট টু। এভাবে ডিফাইন করেছে। চিন্তা করে দেখো আমরা এই কথাটা বলতে পারি কিনা, মিনস ফর অল এ কমা বি belongs to real number, a plus b root 2 এটাও তো রিয়েল নাম্বার। তার মানে a ও b belongs to real number, তার মানে ক্লোজার প্রপার্টি holds। তাহলে ক্লোজার হয়ে গেল। এইবার এসো আমি অ্যাসোসিয়েটিভিটি চেক করব। নিলাম, পেলাম, এটা দেখো পাচ্ছি এটা। হ্যাঁ? এই সবসময় তো এই ডেফিনেশনটাই তোমাকে ইউজ করতে হবে।
দেখছো এরা দুজনে কিন্তু সমান হয়নি, এরা দুজনে কিন্তু সমান হয়নি। এখানে 2c এসছে, এখানে √2c এসছে, কারণ অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করছে না। তাহলে প্রসেস এখানে আমি থামিয়ে দিতে পারতাম, কিন্তু আমি অন্যগুলোও চেক করতে চাই। গ্রুপ হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে, কারণ অলরেডি ক্লোজারেই আটকে গেছে, ক্লোজারের পরে অ্যাসোসিয়েটিভিটিতেই আটকে গেছে। তাহলে অ্যাসোসিয়েটিভিটি doesn't hold। তাহলে পরেরগুলো আমার চেক করার দরকার ছিল না, কিন্তু আমি করছি। তার মানে এটা কি বলো তো, এটা শুধু হচ্ছে তোমার গ্রুপ ওয়ার্ড হচ্ছে, কারণ শুধু ক্লোজার হোল্ড করছে। আচ্ছা এবার বলো তো আইডেন্টিটির কি অস্তিত্ব আছে? এর সাথে যদি আমি জিরোকে অপারেশন করতাম তাহলে কি আসতো? a প্লাস 0 ইন্টু √2 এ হতো, মেনে নিলাম। কিন্তু জিরোর সাথে যদি আমি a কে অপারেশন করি তাহলে কিন্তু এটা a আসছে না, আসছে না, সরি। তখন আইডেন্টিটিওর অস্তিত্ব নেই। রাইট আইডেন্টিটিটা আছে, লেফটটা দেখো নেই। দুটোকেই থাকতে হবে, তবে আমরা বলতাম আইডেন্টিটির এক্সিস্টেন্স আছে। তাহলে আইডেন্টিটিরও অস্তিত্ব নেই। আইডেন্টিটির যদি অস্তিত্ব না থাকে তাহলে বুঝতেই পারছো ইনভার্সের অস্তিত্ব থাকার কোনো প্রশ্নই নেই। তাহলে ইনভার্সের অস্তিত্ব নেই। এবার বলো কমিউটেটিভ হবে কিনা। দেখো কমিউটেটিভ হবে না। এ ও বি যদি তুমি করতে তাহলে a প্লাস b√2 হতো, কিন্তু বি ও এ যদি তুমি করো তাহলে সমান না। তাহলে এ ও বি ইজ নট ইকুয়াল টু বি ও এ, তার মানে নট কমিউটেটিভ। তাহলে হয়ে গেল হচ্ছে নট কমিউটেটিভ। এরকম কোনো ব্যাপার আছে একটা হোল্ড না করলে পরগুলা হোল্ড করবে না? না, এরকম কোনো ব্যাপার নেই। আইডেন্টিটি হোল্ড না করলে ইনভার্স হবেই না, কিন্তু পরেরগুলো নাও করতেও পারে, নাও করতে পারে। পেলাম। এইবারে প্রথম থিওরেম যেটা আছে, যেগুলো তোমার পরীক্ষাতে দেবে, অঙ্ক হিসেবে দেবে, সবচেয়ে ফার্স্ট থিওরেম সেটা হচ্ছে এটা। ইন এ গ্রুপ, মানে সেটটাকে, গ্রুপের আন্ডারে যে সেটটা থাকে সেটা ইউনিভার্সালি জি দিয়ে ডিনোট করা হয়। গ্রুপের আন্ডারে যদি গ্রুপ হয় তার তো একটা সেট থাকবে, ওই সেটটাকে ইউনিভার্সালি জি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? এস দিয়ে যেটা লিখছিলাম, ইন এ গ্রুপ জি, তার মানে সেটটা জি। অপারেশন কি আছে আমি জানি না। ইন এ গ্রুপ জি, রাইট ক্যান্সেলেশন and left cancellation hold। এটা হচ্ছে একদম সবচেয়ে প্রথম থিওরেম। এখানেও কিন্তু থিওরেমগুলো সিরিয়ালি তোমাকে চলতে হবে। 3 নম্বর থিওরেমে
তুমি 5 নাম্বার থিওরেমকে ইউজ করতে পারবে না প্রুফ করার সময়। 3 প্রুফ করতে গেলে তোমাকে 1 আর 2 দিয়ে করতে হবে, ঠিক আছে? এবার বলি রাইট ক্যান্সেলেশন আর লেফট ক্যান্সেলেশন ব্যাপারটা কি। এ ও বি ইকুয়াল টু এ ও সি, এটা ইমপ্লাই করে বি ইকুয়াল টু সি কে, এটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন। তাহলে বুঝতেই পারছো বিওএ ইকুয়াল টু সিওএ, এটা ইমপ্লাই করবে বি ইকুয়াল টু সি কে, এটাকে আমরা বলি রাইট ক্যান্সেলেশন। আমরা দেখাবো যদি গ্রুপ হয় তাহলে এরা হোল্ড করে। ধরলাম লেট এ ও বি ইকুয়াল টু এ ও সি। আমরা কি জানি? আমরা জানি গ্রুপ যেহেতু, তাহলে ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে আমি বললাম তাহলে এটা তো বলতেই পারবো পাশে লিখে দেবো সিন্স ইনভার্সেস এক্সিস্ট। যেহেতু গ্রুপ, এইবার দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাবো। তাহলে পাশে লিখে দেবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে এটা কি হলো ই, এটা কি হলো ই, পাশে লিখে দেবো সিন্স ইনভার্স এক্সিস্ট। তাহলে ইওবি, ইওবি মানে বি, ইওসি মানে সি। তাহলে দেখো লেফট ক্যান্সেলেশন হোল্ড করলো। তাহলে রাইটটা আমরা সিমিলারলি লিখে দেবো, সিমিলারলি রাইট ক্যান্সেলেশন হোল্ড করবো। যেভাবে আমরা লেফট করেছি রাইটটাকে আমরা একইভাবে করব। তাহলে সিমিলারলি রাইট ক্যান্সেলেশন holds। ইনভার্স এক্সিস্ট করলে কীভাবে? যেহেতু গ্রুপ বলা আছে, গ্রুপ বলা থাকলে তো ইনভার্স থাকবে। ওই যে বলেছে ইন এ গ্রুপ, যে কটা থিওরেম করব সব কটা থিওরেমের এইটা ট্যাগলাইন থাকবে, সবগুলোই গ্রুপ, গ্রুপের জন্যই থিওরেম। তাহলে সুবিধাটা কী হবো? আমরা যদি যেটা আমরা এআইএমএল এ কাজ করি আর কি, লিনিয়ার অ্যালজেব্রাতে, আমরা কী করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে নিই। ফ্রেমওয়ার্কটা গ্রুপের ফ্রেমওয়ার্ক, এবার সেই ফ্রেমওয়ার্কের মধ্যে এই সমস্ত প্রপার্টিগুলো নিয়ে কাজ করি আমরা, এগুলো সব হোল্ড করে। এবার ওই ফ্রেমওয়ার্কের মধ্যে যা কিছু হবে সব একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট হয়ে যাবে। সেখানে রাইট ক্যান্সেলেশন হোল্ড করবে, সেখানে লেফট ক্যান্সেলেশন হোল্ড করবে। এরপরে আমরা দেখাবো যে একটা গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক, অর্থাৎ একটাই আইডেন্টিটি থাকবে। একটা গ্রুপে একের বেশি সংখ্যক আইডেন্টিটি থাকতে পারে না, সেটা আমরা শো করব। তাহলে সেটা হচ্ছে থিওরেম 2। In a group, identity
element is unique in a group G, identity element is unique. অর্থাৎ একটা গ্রুপে একটাই আইডেন্টিটি থাকবে, একের বেশি সংখ্যক থাকবে না। আমি মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করব। মানে আমি ধরে নেব দুটো আইডেন্টিটি আছে। let there exist identities E1 and D2. ধরে নিলাম দুটো আইডেন্টিটি আছে। তাহলে ভাবো আমরা তো এই কথাটা বলতে পারি মিনস ফর অল এ বিলংস টু জি A O E1 equal to E1 O A equal to A, এটাকে এক নাম্বার দাও। অ্যান্ড এটাও তো বলতে পারি A O E2 equal to E2 O A equal to A, এটাকে দু নাম্বার দাও। তাহলে ফ্রম 1 and 2 দেখো আমরা এটা বলতে পারছি ভালো করে দেখো 1 আর 2 থেকে আমরা এটা বলতে পারছি। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারছি বাই লেফট ক্যান্সেলেশন, কারণ গ্রুপ যেহেতু থিওরেম 1-এ আমরা প্রুভ করেছিলাম লেফট ক্যান্সেলেশন হোল্ড করে। তাহলে ভাবো দুটো আইডেন্টিটি যদি তুমি ধরেও ফেলো তারা ইকুয়াল আসছে, তার মানে তো একটাই আছে। therefore identity is unique. বোঝা গেল? তাহলে আমরা শিখলাম আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে তোমার ইউনিক। একটা গ্রুপের মধ্যে একটাই আইডেন্টিটি থাকে, একের বেশি সংখ্যক থাকতে পারে না। থিওরেম 3-তে আমরা দেখাবো একটা এলিমেন্টের একটাই ইনভার্স থাকবে, অর্থাৎ ইনভার্সেস আর ইউনিক। থিওরেম 3 ইনভার্সেস আর ইউনিক। এটাকেও কিন্তু আমরা মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করব। কীভাবে প্রুভ করবো? লেট এ ইনভার্স ইকুয়াল টু A1, A2। তাহলে আমরা তো এটা বলতে পারি A ও A1 ইকুয়াল টু E। আবার ভাবো A ও A2 equal to E means for all A belongs to G। এই যে এখানে আমরা দুটোকেই সেম লিখেছি, এটাকে লিখতে পেরেছি আগের থিওরেমটার জন্য যে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক। আইডেন্টিটি এলিমেন্ট যদি ইউনিক না হতো তাহলে এটা হয়তো E1 হতো, এটা হয়তো E2 হতো। হ্যাঁ হ্যাঁ, গ্রুপের ক্ষেত্রে, সব গ্রুপের ক্ষেত্রে। ইনে গ্রুপ জি এটা হচ্ছে তোমার ট্যাগ লাইন। ইনে গ্রুপ জি এটা হচ্ছে তোমার ট্যাগ লাইন, মানে গ্রুপ হওয়া মানেও কন্ট্রোলড হয়ে যাচ্ছে। গ্রুপ যদি না হয় তাহলে এগুলো হোল্ড নাও করতে পারে। তাহলে ভাবো এই যে আমি এখানটাতে ই লিখলাম, পাশে লিখে দাও সিন্স আইডেন্টিটি ইউনিক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? therefore A ও A1 equal to A ও A2। তাহলে A1
equal to A2 by left cancellation. তাহলে আমরা কি বলতে পারবো, ইনভার্সেস আর ইউনিক। এটা গেল থিওরেম 3। এবার এসো থিওরেম 4। থিওরেম 4 হচ্ছে এ ইনভার্সের ইনভার্স যদি করা যায় তাহলে আবার এ ব্যাক করে। means for all A belongs to G. কিভাবে করবো দেখো, A যদি belongs to G হয় তাহলে A ইনভার্স যেটা সেটাও belongs to G হবে। তাহলে A ইনভার্সের ইনভার্স যেটা সেটাও belongs to G হবে। এইবার তুমি এটাকে A ভাবো, এইটাকে A ভাবো, এই ইনভার্সটাকে A ভাবো, তাই তো তুমি লিখতে পারো না therefore A ও A ইনভার্স ইকুয়াল টু E, লিখতে পারো তো। আবার দেখো তো ইটাকে, তো তুমি এটাও লিখতে পারো A ইনভার্স ও A। ইটাকে লিখতে পারো। এইবার দেখো লেফট ক্যান্সেলেশন, দেখো লেফট ক্যান্সেলেশন, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, তাহলে বাই লেফট ক্যান্সেলেশন আমরা বলতে পারছি A ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু হচ্ছে তোমার A। তাহলে লেফট ক্যান্সেলেশন দিয়ে আমরা বলতে পারছি এটা পেলাম। এর পরেরটাকে আমরা থিওরেম বলি না, এর পরেরটাকে আমরা স্পেশাল কেস বলি। সেটা কিরকম, if in a group every element is its own inverse, then the group is abelian. বলতে চাই যে প্রত্যেক কটা এলিমেন্ট যদি তার নিজের ইনভার্স হয় তাহলে শো করতে দিয়েছে ও হচ্ছে অ্যাবেলিয়ান হবে। বেসিক্যালি থিওরেম এটা। দেখো লজিকটা বলি, তার মানে ওরা কি দিয়েছে, ওরা দিয়েছে A ইনভার্স ইকুয়াল টু A মিনস ফর অল A বিলংস টু G, এইটা ওরা দিয়ে দিয়েছে। মানে গ্রুপের মধ্যে যে কোনো এলিমেন্ট যদি এ হয় তাহলে ওর ইনভার্সটা ওই হবে, এটা দিয়ে দিয়েছে। ভালো করে দেখো, ও এক মিনিট, এটা একটু জায়গা রাখো তো, থিওরেম 5 আছে একটা, এটা একটু জায়গা রেখে দাও। থিওরেম 5,
থিওরেম 5 হচ্ছে এ ও বি এর ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ও এ ইনভার্স মিনস ফর অল এ কমা বি বিলংস টু জি। কীভাবে আমরা করবো দেখো, এ ও বি ও বি ইনভার্স ও এ ইনভার্স এটাকে ধরো আমরা বার করছি, ধরো বার করছি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির বিশেষত্ব হচ্ছে আমি ব্র্যাকেটকে যে কোনো পজিশনে ঘোরাতে পারি, কোনো এলিমেন্টকে আগে কিছু করতে পারবো না, এলিমেন্টকে আগে কিছু করতে পারবো না, কিন্তু ব্র্যাকেটকে এদিক ওদিক করতে পারি। তাহলে দেখো এখানে আমি এটাকে এভাবে লিখলাম, মাঝখানেরটা দেখো ই হয়ে যাচ্ছে, এ ও ই আবার এ হচ্ছে, এ ও এ ইনভার্স হচ্ছে ই। এবার ভালো করে দেখো ই যেটা সেটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, এটাকে এই হিসেবে ট্রিট করো, এ ও এ ইনভার্স, আর এদিকটা কি আছে, এদিকটা আছে এটা, এবার লেফট ক্যান্সেলেশন ইউজ করো, আমরা তাহলে বলতে পারছি এটা ইকুয়াল টু এটা। বুঝেছো? এইবার আমরা যেখানটাতে জায়গা রাখতে বলেছিলাম ওখানে চলে আসবো। দেখো এটা আমার দেওয়া ছিল এ ইনভার্স ইকুয়াল টু এ মিনস ফর অল, মানে গ্রুপের মধ্যে কোনো একটা এলিমেন্ট এ থাকা মানে এ ইনভার্স ইকুয়াল টু এ হবে, এটা আমার দেওয়া ছিল। এই তো আমি ধরলাম লেট এ কমা বি বিলংস টু জি, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু এ হবে, আবার বি ইনভার্স ইকুয়াল টু বি হবে। এগেন এ বি যদি জিতে থাকে, ভেবে দেখো এ ও বি যেটা সেটাও জিতে থাকবে, এবার চিন্তা করো এ ও বি যদি জিতে থাকে তাহলে এ ও বি এর ইনভার্স ইকুয়াল টু এ ও বি হবে। জিতে থাকা মানেই তার ইনভার্স সেটাই হচ্ছে, তাহলে এ ও বি যদি জিতে থাকে তাহলে এর ইনভার্স এটাই হবে। এবার একটু আগে দেখো শেখালাম এটাকে আমরা এভাবে লিখতে পারি, আবার এইখান থেকে আমরা কি বলতে পারছি, বি ইনভার্স মানে বি, এ ইনভার্স মানে এ। তাহলে বি ও এ ইকুয়াল টু যদি এ ও বি হয় তাহলে তো আমরা বলতে পারবো দেয়ারফর কমিউটেটিভ প্রপার্টি হোল্ডস, আর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলে সেগুলোকে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ বলি। দেয়ারফর
must be abelian. Therefore must be abelian. এই পুরো জায়গাটা হচ্ছে গ্রুপ 1 তোমাদের সিলেবাসে যা আছে, হ্যাঁ এই পুরো জায়গাটা গ্রুপ 1 হলো, মানে গ্রুপের তোমাদের সিলেবাসে বা তোমাদের সিলেবাসে একই আছে, এর অনেকগুলো পার্ট আছে, এইটা হচ্ছে গ্রুপ 1। আমরা প্রপোজিশনাল লজিক আগের দিন করিয়েছিলাম, গ্রুপ 1 আজকে করালাম, এর পরের দিনের ক্লাসে আগে গ্রুপ 1-এর কোশ্চেন করাবো সলভ, তারপর প্রপোজিশনাল লজিকের কোশ্চেন করাবো। গ্রুপ 1-এর কোশ্চেন যেই শেষ হবে আমরা গ্রুপ 2-তে গিয়ে ঢুকব। একদিন থিওরেম করাবো, একদিন অঙ্ক করাবো। তোমাদের এবারে সিলেবাসটা থিওরেম ধর্মী সিলেবাস, এগুলোই কিন্তু অঙ্কগুলো সোজা, অঙ্কগুলো হচ্ছে এই ধরনের, ওই যেটা আমি করাচ্ছিলাম আজকে প্রথম দিকে, ওগুলো কিন্তু অঙ্ক, এই যেগুলো অঙ্ক বা অপারেশন টেবিল করে করা, এগুলো অঙ্ক, এগুলো সোজা, তোমাকে গ্রুপ টেস্ট করতে দেবে, প্রুফ করতে দেবে এরকম। কিন্তু থিওরিটিক্যাল যে জিনিসগুলো সেগুলো সবই থিওরেম, এগুলো সব থিওরেম। এই অঙ্ক এগুলোর একটা প্রবলেম কোথায়, তুমি যদি না প্র্যাকটিস করো স্টার্টিং পয়েন্ট বুঝতে পারা যায় না, কোথা থেকে আমি শুরু করব। আমি যতটা আরামসে করাচ্ছি দেখবে তুমি নিজে করার সময় চাপ হবে দেখবে। তার জন্য এগুলোকে কী করবে, কাল পরশুর মধ্যেই একবার নিজে ভালো করে ফ্রেশ করে না দেখে করবে, না দেখে যেই করবে একবার, তোমার কিন্তু জিনিসটা অল ওভার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্ক করতে করাতে আমার সুবিধা হবে, বুঝেছো তো? তাহলে এই নেক্সট দিনও স্যাটারডেই ক্লাস হবে, এরকমই 8টা 5-10 থেকে শুরু হবে, মানে এই আগের ক্লাসটা এন্ড হবে, তোমাদের ক্লাসটা শুরু হবে, স্যাটারডে করে করেই ক্লাস চলবে। 17 তারিখ 24 তারিখ 17 তারিখ যেই অ্যাডভান্স আছে, আমার বেশ কিছু প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস আছে এবার অ্যাডভান্সে, 24 তারিখ ডব্লিউবিজেই আছে, যার জন্য আমি একটু প্রবলেমে ছিলাম, গত সপ্তাহে ক্লাস করাতে পারি, যার জন্য। কারণ ওদের তো চলে এসছে, ওদেরটা করিয়ে দিতে হবে, ওরা কামিং উইকে এন্ড হয়ে যাবে। ইনভার্স দেখানোর টেকনিকটা হচ্ছে, প্রথমে আইডেন্টিটি দেখবো, আইডেন্টিটির কত বেরিয়েছিল, 0 বেরিয়েছিল। ধরো 1-এর ইনভার্স করছো, দেখবো আইডেন্টিটি কোথায় আছে, এখানে, এর মাথায় কে আছে। 2-এর ইনভার্স করছো, আইডেন্টিটি কোথায় আছে, এখানে, এর মাথায় কে আছে। 3-এর জন্য এখানে মাথায় কে, 0-এর জন্য এখানে মাথায় কে। না, যদি গ্রুপ হয় তবেই হবে, গ্রুপ না হলে ফেল করতে পারে, ওটাই তো টেকনিক। এই যে 1-এর ইনভার্স 4, তো তুমি দেখলে 4-এর ইনভার্স হয়তো 1 নয়, ওইখানেই তুমি ফেল করে গেলে, মানে গ্রুপ হবে না। 1-এর ইনভার্স যদি 4 হয়, তাহলে 1-এর ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু তো 4-এর ইনভার্স। একটু আগে আমরা শিখেছি ইনভার্সের ইনভার্স ওটাই হয়, তাহলে 4-এর ইনভার্সও 1 হবে, কিন্তু এটা তো গ্রুপ হলে তবে। এবার যখন তোমাকে গ্রুপ চেক করতে দেবে তখন তো এটা ফেল করতে পারে, এটা ফেল করা মানেই গ্রুপ নয়। তাহলে টেস্টিংয়ের ক্রাইটেরিয়াটাও এটাই, বুঝেছো? তাহলে ওই করে তোমাকে কিন্তু টেস্ট করতে হবে। তাহলে এগুলোকে ভালো করে বাড়িতে করবে, ভালো করে